নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। লাভ টু ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে যেমন দীঘার মতন সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র রয়েছে, তেমনি রয়েছে দার্জিলিংয়ের মতন পাহাড়ি পর্যটন কেন্দ্র, আবার সুন্দরবনের মতো জঙ্গলও রয়েছে। নানান প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আর যেটা রয়েছে সেটা হলো সমৃদ্ধ ইতিহাস। ইতিহাস বিষয়টি ছোটবেলা থেকেই আমার খুব প্রিয়, তাই যখন ইতিহাস হাতছানি দিয়ে ডাকলো তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম। তাই বন্ধুরা, আমি চলে এসেছিলাম ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে। এখানে এসে 200 থেকে 250 বছরের পুরনো বাংলার ইতিহাস জানলাম এবং নানান ঐতিহাসিক স্থানগুলিতে গাইড দাদাদের কথা শুনতে শুনতে মানসিকভাবে নিজেকে ভাসিয়ে দিলাম ওই সমস্ত অতীতের ঘটনাগুলির সময়, যখন ওই ঘটনাগুলি ওই সমস্ত স্থানে সত্যিই ঘটছিল। চলুন বন্ধুরা, আমরা একসঙ্গে ঘুরে বেড়াই মুর্শিদাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলিতে এবং ইতিহাসকে জেনে নিজেদের সমৃদ্ধ করি। বন্ধুরা, আমার এই 2 দিন 2 রাতের মুর্শিদাবাদ ভ্রমণকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথম পর্বে থাকবে আমার মুর্শিদাবাদ যাত্রার অভিজ্ঞতা, হোটেলের সন্ধান, পথে কাঠগোলাপ বাগান, কিরিটেশ্বরী মাতার মন্দির এবং মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি। বাকি সমস্ত স্থানগুলি থাকবে পরের পর্বে। তাহলে চলুন বন্ধুরা, ট্রেন যাত্রা দিয়ে শুরু করা যাক। অনেকদিন চেষ্টা করার পর অবশেষে আমাদের মুর্শিদাবাদের ট্যুর শুরু হচ্ছে। ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে 5 নম্বরে কবিগুরু এক্সপ্রেস। এই যে আমাদের দলের সব বাকিরা, কিছু পাবলিক পেছনে এখনো পর্যন্ত পড়ে রয়েছেন, আর কিছু এই সামনের দিকে এগিয়ে চলে যান। হ্যাঁ, ওকে আবার সব এগিয়ে চলেছে। বুঝতেই পাচ্ছেন, চলে এসেছি হাওড়া স্টেশনে এবং ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। লোকজনকে আমরা খুব কমই দেখছি। আমাদের কোচ একদম এখন পর্যন্ত ফাঁকা। এখনো পর্যন্ত লাইট দেয়নি। আমাদের ট্রেন হচ্ছে 13027 আপ আজিমগঞ্জ। আমরা আজিমগঞ্জে নামছি। এটা কবিগুরু এক্সপ্রেস আমরা থেকে যাচ্ছে। আমরা আজিমগঞ্জে পৌঁছাবো তখন প্রায় ভোর 4:20 নাগাদ। একটু অসুবিধা হবে, হয়তো ঘুমিয়ে পড়বো, কিন্তু এটা করতে হবে, কিছু করার নেই। তবে এটা খুব একটা খারাপ হবে না, কেননা যেটা মনে হচ্ছে যে আমরা যদি ভোর পৌঁছে যাই তাহলে সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি সকালে হোটেলে চেক ইন করে নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে একদম সকাল থেকেই আমরা পুরো দিনটা ইউজ করতে পারবো আর কি। সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের ট্রেনের চয়েসটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে হতে পারে। তা ট্রেনে আমাদের টাইম এখানে হাওড়া থেকে 10:40-এ, এখনো পর্যন্ত ছাড়েনি। টাইম প্রায় হয়েই এসেছে, জাস্ট কয়েক মিনিটের মধ্যেই হয়তো এবার ছেড়ে দেবে। প্রতি 10:40 এবং কাঁটায় কাঁটায় আমাদের ট্রেন কিন্তু টাইম মতন ছেড়ে দিল। কোনো লেট নেই, আমাদের ট্রেন অনেক আগে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। আমরা আশাই করছিলাম একদম কারেক্ট টাইমে ছাড়বে এবং হলেও তাই। একদম 10:40 হলো, কাঁটায় কাঁটায় ট্রেনে হর্ন দিল এবং হচ্ছে কি আমাদের যাত্রা শুরু। বেজে 40 আমরা নেমে গেলাম আজিমগঞ্জে। 1 ঘন্টা আগে আমাদের ট্রেন ঢুকে গেছে। ভোর 3:45 আজিমগঞ্জ স্টেশন পুরো ফাঁকা, নিস্তব্ধ। সারাদিন কত ট্রেন চলে, কত যাত্রীদের চলাচল, এখন সম্পূর্ণই নিস্তব্ধ, ঠিক যেন ঘুমিয়ে রয়েছে। আর ঘুমানোরই কথা, ভোর 3:45 বাজে। আমাদেরই বরাত খারাপ, ট্রেনটা এমন একটা সময় এসে পৌঁছালো। কী আর করা যাবে, যাত্রা তো শুরু করতেই হবে এই অন্ধকারের মধ্যেই। এদিকে শুধুমাত্র আমরাই যাচ্ছি, বেশিরভাগ যাত্রীরাই নেমে গেছে রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন মানে ওখান থেকে তারাপীঠ যাওয়া যায়। আর যে গুটি কয়েক যাত্রী আজিমগঞ্জে আমাদের সঙ্গে নামলো তারা কেউই এদিকে এলো না। অগত্যা আমরাই যাত্রা শুরু করলাম এই পথে। এখন বাজে রাত 4:35 এবং আমরা আজিমগঞ্জ স্টেশনের একদম পাশেই অবস্থিত ফেরিঘাট থেকে লঞ্চে উঠেছি।
চলেছি ভাগীরথী নদীর অপর দিকে, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায়। যে ঘাটটিতে আমরা নামব তার নাম হলো নিমতলা ঘাট, এবং যে স্থানে আমরা নামব সেই জায়গাটির নাম হলো জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ কেন বিখ্যাত আমরা সকলেই জানি। ভারত তথা পৃথিবী বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি এই জিয়াগঞ্জেই। এখানের অলিতে গলিতে তাকে তার স্কুটি চড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। এরকম দৃশ্য অনেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এত বড় একজন মানুষ কিন্তু কত ডাউন টু আর্থ, কত সরলভাবে জীবনযাপন করেন ভেবেই অবাক লাগে। দেখুন বন্ধুরা, আমরা এপারে চলেও এলাম। মাত্র কয়েক মিনিট লাগলো। বেশি চওড়া নয় এখানে ভাগীরথী, তবে স্রোত আছে প্রচণ্ড। দেখুন আমাদের সহযাত্রীরা অলরেডি নামতেও শুরু করে দিয়েছে। এবার আমরাও ধীরে ধীরে নৌকাটা থামার পরে নেমে পড়ব এবং এখান থেকে টোটো ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। দেখুন বন্ধুরা, আমরা নিমতলা ঘাট থেকে বেরিয়েও পড়লাম। বেরিয়ে আমরা টোটোও পেয়ে গেলাম। এখানে সারা রাতই ফেরি এবং টোটো চলাচল করে, অ্যাভেলেবেল সব কিছুই থাকে। যেহেতু এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেনগুলো সারা রাত ধরেই চলাচল করে, তাই আমরা এখানে এসে খুব সহজেই টোটো পেয়ে গেলাম, কোনো অসুবিধা হলো না। আমরা টোটো বুকিং করে নিলাম। 200 টাকা করে দিতে হবে, এটা এদের ফিক্সড রেট। আমরা অনেক দামাদামি করলাম কিন্তু ওরা একদমই কমালো না, বললো দুটো টোটোকে মোট 400ই দিতে হবে, 390 হলেও হবে না। আমরা খুব মজা করতে করতেই হোটেলের দিকে এগোচ্ছিলাম। আমাদের হোটেলের নাম হোটেল অনুরাগ, একদম হাজারদুয়ারির পাশেই অবস্থিত। আপনাদের একটু পরেই দেখাবো। পরিবেশটা অনুভব করার চেষ্টা করুন বন্ধুরা। এই সময় আমার মনে হচ্ছিল যেন পুরো জগতে আমরাই জেগে আছি, বাকি সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে। দেখুন বন্ধুরা, আমি এখন হোটেল অনুরাগের ছাদের ওপরে দাঁড়িয়ে আছি। এটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট হোটেল বলা যায়। কেন বলছি আপনারা নিজেরাই দেখুন। এই যে হাজারদুয়ারি, একদম হোটেলের সামনে। আপনার যখনই ইচ্ছা হবে তখনই আপনি দেখতে পারবেন হাজারদুয়ারি। এটাই মুর্শিদাবাদের সবচাইতে আকর্ষণীয় স্থান। আমরা রয়েছি একদম ঠিক তার সামনেই। এই হোটেলের ছাদ দিয়েও বেশ বড়। আপনারা চাইলে সবাই মিলে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পরিবারের সঙ্গে বেশ ভালোই সময় কাটাতে পারবেন। আর ওই দিকে দেখা যাচ্ছে ইমামবাড়া, আর সামনে দেখুন পাশেই দেখা যাচ্ছে হোটেল যাত্রিক। আর এই হোটেলের পাশেই অবস্থিত এই হোটেলটি। এটার থেকেও আপনারা সুন্দর ভিউ পেয়ে যাবেন। আমি এই হোটেল অনুরাগ এবং যাত্রিক দুটোরই মোবাইল নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, হোটেল অনুরাগের ঘরগুলো এমন কিছু আহামরি না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবেই থাকা যায়। আর এখানকার যে ভাড়া সেটা কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে। মোটামুটিভাবে 2 বেডরুম 750 থেকে 1200-র মধ্যে ঘোরাফেরা করে। আপনারা আগেই হোটেলের ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নেবেন। দেখুন বন্ধুরা, সামনেই দেখা যাচ্ছে ঘড়িঘর। আর ওই যে দেখুন সাদা মতন দেখা যাচ্ছে, ওটার নাম মদিনা। ওটাই হলো সিরাজের একমাত্র কীর্তি। না হলে এই যে স্থাপত্যগুলো দেখতে পাচ্ছেন, এদের মধ্যে সিরাজের কিন্তু আর কোনো কীর্তি নেই। এখান থেকে ওই চত্বরটি প্রায় পুরোটাই দেখা যাচ্ছে। দাঁড়ান, আপনাদের ওই চত্বরের দৃশ্যটা আরও ভালো করে দেখাই। দেখুন, মন্দিরে মদিনার সামনেই দেখা যাচ্ছে একটা কামান। ওই যে কামানটি দেখতে পাচ্ছেন ওটির নাম বাদশা বলি কামান। আমি আর কিছুক্ষণের মধ্যেই হাজারদুয়ারি চত্বরে প্রবেশ করব। তখন এই স্থাপত্যগুলি কাছ থেকে আরও ভালো করে দেখাবো। দেখুন ভেতরটা কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আর কত লোকজন চলে এসেছে। ছুটির দিনগুলিতে হাজারদুয়ারিতে বেশ ভালোই ভিড় হয়। অনেক মানুষ গ্রুপ করে
বাস নিয়ে চলে আসেন। তাই হঠাৎ করেই এখানে ভিড় দেখতে পাবেন। এই হাজারদুয়ারির পেছনের দিকটাতেই রয়েছে বাসের পার্কিং জোন। স্থানটি ভাগীরথী নদীর একদম পাশেই। আর এই হোটেলটি আমার মনে হয় যে খুব ভালো একটা জায়গায়। এখান থেকে সব কিছুই আপনি সহজে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন সামনে থেকে, এবং খাবার যে হোটেলগুলো আছে সেগুলোও কিন্তু এই স্থানেতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে দেখুন, হোটেলের সামনেই রাস্তা, এবং এই রাস্তার পাশেই খাবার হোটেলগুলোও রয়েছে। আপনারা যদি চান রান্না করিয়ে খাবেন তাতেও কোনো অসুবিধা নেই। এখানে এমন অনেক দোকান পেয়ে যাবেন যারা বাজার করে দিলে রান্না করে দেবে সামান্য টাকারই বিনিময়ে। আমরাও একদিন এখান থেকে রাত্রেবেলার খাবার রান্না করিয়ে খেয়েছিলাম। রুটি এবং মুরগির মাংস বাজার থেকে কিনে দিয়েছিলাম। খুব যত্ন করে রান্না করে দিয়েছিল, একদম ঘরোয়া রান্না, সুন্দর খেতে হয়েছিল। দেখুন বন্ধুরা, আমাদের পুরো টিম এখন এগিয়ে চলেছে কাঠগোলাপ বাগানের দিকে। কাঠগোলাপ বাগান দিয়েই আমরা শুরু করলাম আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ। চারিদিকে দেখুন কত শান্ত এবং নিরিবিলি পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই বহু পর্যটক এসে স্থানটিকে ভরিয়ে তুলবে। আমরা একদম ফাঁকা অবস্থায় এই স্থানটিকে ঘুরে নিতে পারবো বলেই মনে হয়। কোথাও বেড়াতে গেলে দেখবেন মন খুব ভালো হয়ে যায়, আর জায়গাটি যদি খুব পছন্দ হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। এই স্থানটি শান্ত নিরিবিলি পরিবেশ আমার খুবই পছন্দ হচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এলাম গেটের কাছে। এখান থেকে আপনারা গাইড পেয়ে যাবেন। 300 থেকে 400 টাকা চাইবে, একটু দামাদামি করলেই 200 থেকে 250 টাকা, বা খুব ফাঁকা হলে 100 টাকাও হতে পারে। এখন আমরা এসে উপস্থিত হলাম কাঠগোলাপ বাগানের প্রধান আকর্ষণ জৈন মন্দিরের সামনে। দেখুন, সামনেই রয়েছেন বজরংবলী। ভেতরে আলো খুব কম হওয়ায় মূর্তিটা খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, এবার আমরা ভেতরে প্রবেশ করব। এই মন্দিরে প্রবেশের আগেই গাইড মহাশয় তার কাজ শেষ করে তার পারিশ্রমিক নিয়ে চলে যাবেন। তবে যাওয়ার আগে আপনাদের মন্দির সম্পর্কে সমস্ত রকম তথ্য দিয়ে যাবেন, এবং মন্দিরের কোথায় কী দেখতে হবে সবই বলে দেবেন। তাই কোনো অসুবিধা হবে না, আমাদেরও কোনো অসুবিধা হয়নি। মন্দিরটির ভিতরে জৈন ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থঙ্করদের মূর্তি রয়েছে। এই বাগানবাড়ির প্রতিষ্ঠাতারা যেহেতু জৈন ধর্মাবলম্বী ছিলেন, তাই এই মন্দির বানিয়েছিলেন। মন্দিরের চারপাশটা দেখুন কত সুন্দর বাগান করে ফুল ফোটানো হয়েছে। তাই যতই সামনে এগোচ্ছি ততই সুন্দর ফুল দেখতে পাচ্ছি। দেখুন, তোরণ পার করে মন্দির। তোরণটি সম্পূর্ণ মার্বেলের তৈরি। প্রধান প্রবেশদ্বারের দুই পাশে সরু দ্বারের ওপর দুটি গম্বুজ হিন্দু ও মুসলমান স্থাপত্যের সমন্বয় সাধন করছে। তারপর ভেতরে মূল মন্দির। মন্দিরের ভেতরে শ্রী শ্রী আদিনাথজির মূর্তি রয়েছে, সঙ্গে রয়েছে নানা জৈন তীর্থঙ্করদের মূর্তি। মন্দিরের ভিতরে পঙ্কের কাজ অসাধারণ, দেখে মনে হয় মার্বেল পাথরের কাজ। পাথরে খোদাই করা বুদ্ধগয়া, পরেশনাথ পাহাড়, ফাল্গু নদী, পালকি, যানবাহনের মানচিত্রটি অপূর্ব। মন্দিরের ভেতর ঝোলানো কয়েকটি ঝাড়বাতি আছে একটি মার্কারি গ্লোব। বন্ধের কোনো দিন নেই, সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাঠগোলাপ বাগান খোলা থাকে। আপনারা যে কোনো সময় এখানে চলে আসতে পারেন। এটা হলো কাঠগোলাপ বাগানের সেই বিখ্যাত বাগান বাড়ি। এটা পর্যটকদের খুবই পছন্দের একটা বাড়ি। শুধু পর্যটক কেন, বিভিন্ন সিনেমা বা সিরিয়ালে যে ডিরেক্টর রয়েছেন না, তাদেরও খুব পছন্দের বাড়ি এইটা। এখানে অনেক সিরিয়াল বা সিনেমার শ্যুটিং হয়েছে, যেমন একেনবাবু, তারপর যিশু সেনগুপ্ত অভিনীত এক যে ছিল রাজা যে সিনেমাটি, যেটি ভাওয়াল রাজার কাহিনী অবলম্বনে। এটি নিয়ে উত্তম কুমারেরও একটি সিনেমা রয়েছে, সন্ন্যাসী রাজা, খুব সুন্দর সিনেমাটি। এখানে যে পুকুরটি দেখছেন এর চারিদিকে দেখুন কত ঘাট করা রয়েছে। সৌন্দর্যায়নের জন্যই ঘাটগুলো বানানো হয়েছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটি হলো খুব বড় বড় মাছ আছে এই পুকুরে। মাছগুলি মানুষ দেখে দেখে এতই নির্ভীক হয়ে পড়েছে যে ঘাটে মানুষের আনাগোনা গ্রাহ্যই করছে না। এত লোক থাকা সত্ত্বেও তারা দিব্যি পাড়ের দিকে চলে আসছে, এবং মানুষজনও দেখছি ছবি তুলে বেশ আনন্দ পাচ্ছে। এই পুকুরে মাছ কোনোদিনই খাওয়ার জন্য চাষ করা হয়নি, হয়েছে সৌন্দর্যায়নের জন্য। এই বাগান বাড়ির মালিকরা ছিলেন জৈন ধর্মাবলম্বী ব্যবসায়ী,
তারা প্রাণী হত্যা মহাপাপ মনে করতেন। জৈন সম্প্রদায়ের কাছে মাছ খুবই পবিত্র। মাছ মারা গেলে তারা তাদের সমাধি পর্যন্ত দিত। আমি নিজে এখানে হীরা এবং মতি নামে দুটি মাছের সমাধি দেখে এসেছি। যাই হোক, এই স্থানটি হলো এই বাড়ির একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ ছবি উঠছিল। কাঠগোলার বাগানের মধ্যে রয়েছে বাগান বাড়ির প্রতিষ্ঠাতা লক্ষ্মীপদ সিং দুগ্গর, ধনপদ সিং দুগ্গর, ছত্রপদ সিং দুগ্গর ও মহিপদ সিং দুগ্গরের বিশাল আকার ঘোড়ায় চড়া মূর্তি। একটি বাউলি আছে। বাউলিটিতে রাজস্থান সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায়। মার্বেলের নানা রকম মূর্তি রয়েছে। রয়েছে লক্ষ্মীপদ সিংদের বাসস্থান। দুগ্গর পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, খাট, আয়না, মূর্তি, ডাইনিং টেবিল, তৈলচিত্র, মার্কারি গ্লোব, বিলিয়ার্ড বোর্ড সবই এখানে রয়েছে। রয়েছে ছোট্ট একটি লাইব্রেরি। তবে একটা কথা মনে রাখতে হবে, এরা ছিলেন আসলে ব্যবসায়ী এবং ইংরেজদের তোষামত করে চলতেন। নিজেদের বিনোদনের জন্যই কিন্তু মূলত এই বাগান বাড়িটি তৈরি করা হয়েছিল। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কিরিটেশ্বরী মন্দিরে। হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে এটি অন্যতম। এটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশনের 3 মাইল দূরে কিরিটকণা গ্রামে অবস্থিত। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকণা অন্যতম, যদিও বর্তমান মন্দিরটি বেশি পুরনো নয়। দেখুন, এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা চাইলেন এখানে পুজো দিতেই পারেন। দেখুন, এখানে 2টি মন্দির দেখা যাচ্ছে। সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো আদি মন্দির। এখানে দেবীর মূর্তি এখনও আছে এবং এখনও এই মন্দিরে নিয়মিত পূজা হয়। আমি আপনাদের দেখাচ্ছি। আর এই হলো নতুন করে তৈরি করা মন্দির। চলুন আমরা এবার আদি মন্দিরটি দেখে নিই। দেখতেই পাচ্ছেন এখানে দেবী মূর্তি রয়েছে এবং বর্তমানে এখানে পুজো হচ্ছে। এবার এই মন্দির নিয়ে আপনাদের কিছু তথ্য জানাই। তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই এই স্থানকে অনেক তন্ত্রবিদ পূর্ণ পীঠস্থান বলে আখ্যায়িত করেন না। পরিবর্তে তারা এই পীঠকে উপপীঠ বলে থাকেন। শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী সতীর দেহে নানান অঙ্গ ও অলঙ্কার প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে বলে মনে করা হয়। প্রত্যেক পীঠস্থানে দেবী পূজিতা হন বিভিন্ন শক্তির রূপে, যা আসলে দাক্ষায়ণী বা দুর্গা বা পার্বতীর বিভিন্ন রূপ। এই সমস্ত পীঠেই অবস্থান করে একজন করে ভৈরব অর্থাৎ দেবী স্বামী, যারা প্রত্যেকেই শিবের বিভিন্ন রূপ। যেমন এই সতীপীঠে দেবী হলেন বিমলা এবং এখানে তার ভৈরব হলো সম্বর্ত। মন্দিরের মধ্যে এই মুহূর্তে ভিড় একদম নেই। আমরা খুব ভালো সময় এখানে এসে পড়েছি। দেখুন, এখানে একটা হাঁড়িকাঠ আছে। এক সময় এখানে বলি হতো, সেটা বোঝাই যাচ্ছে। সামনেই রয়েছে শিবলিঙ্গ এবং এখানেও নিয়মিত পূজা অর্চনা করা হয়। চলুন এবার আমরা মন্দিরের বাইরের পরিবেশটাও একটু ঘুরে নিই। মন্দিরের পেছনের দিকটা এসে আমি কি দেখতে পেলাম, দেখুন, একটা সুপ্রাচীন মন্দির যাকে ঘিরে ধরেছে এই বড় গাছটি। আশপাশে আরও সব পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। এখন এখানে আবার নতুন নতুন স্থাপত্য তৈরি করা হচ্ছে। এই চত্বরটি প্রায় সমস্ত স্থানেই দেখছি কাজ হচ্ছে। তবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। দেখুন, গাছটি মন্দিরটাকে এমনভাবে আঁকড়ে রয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় যেন গাছটিই শুধু রয়েছে আর গাছটাই যেন এইরকম আকৃতি নিয়েছে, এবং গাছটা যে খোদলের মতন সৃষ্টি করেছে তার ভেতরেই মূর্তিগুলো রাখা হয়েছে। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। চারিদিকে পুরনো ধ্বংসাবশেষ দেখে এখানকার প্রাচীনত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। এই দিকে দেখলেই বোঝা যায় যে এখানে মেলার প্রস্তুতি চলেছে। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে দেবী কিরিটেশ্বরীর মেলা বসে। মন্দিরের অপর দিকটাও মেলার দোকানপাট বসেছে, আমি দেখে এলাম। এখানের এই যে ইঁটগুলি রয়েছে
এগুলি দেখেই বোঝা যায় যে কত পুরনো এই ধ্বংসস্তূপগুলো। কেননা এই ধরনের ইট তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে বহু বছর আগেই। ওই যে দেখুন, ওইখানে একটা পুরনো স্থাপত্য দেখতে পাচ্ছি। চলুন তো তাহলে একবার ওটাও দেখে আসি। বাকিগুলো সবই ভেঙে গেছে, শুধু এটাই দাঁড়িয়ে আছে। কী অবস্থা দেখুন, এর মধ্যে সিমেন্ট রাখা রয়েছে। যে সমস্ত স্থাপত্যগুলি ঐতিহ্য, সেগুলির যত্ন না নিয়ে নতুন ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। সংস্কার হচ্ছে খুব ভালো কথা, কিন্তু ঐতিহ্যগুলোকে তো বাঁচাতে হবে। কর্তৃপক্ষের অবশ্যই এদিকে নজর দেওয়া উচিত ছিল। হতাশ হলাম। চলুন অন্য দিকটায় যাওয়া যাক। তাহলে বন্ধুরা, কিরিটেশ্বরী মন্দির এবং তার আশপাশটা ঘুরে দেখলাম। এবার সময় হয়েছে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করার। ওই যে দেখুন, আমাদের টোটো দূরে দাঁড়িয়ে আছে। চলুন তাহলে আবার দেখা হচ্ছে পরের গন্তব্যে। চলে এসেছি বন্ধুরা মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারিতে। হাজারদুয়ারির নামটি এসেছে হাজারটা দুয়ার আছে বলে। তবে প্রতিটি দুয়ার আসল নয়, এটিতে প্রায় 100টি নকল দরজা আছে। 3 তলা বিশিষ্ট প্রাসাদটি এখন মিউজিয়ামে, কিন্তু ভেতরে ক্যামেরা নিষিদ্ধ। আমি ভেতর থেকে ঘুরে এলাম। আপনাদের যদি ভেতরটা ভালো করে দেখতে হয় তবে এখানে আসতেই হবে। এই প্রাসাদটি কিন্তু সিরাজের বানানো নয়। সিরাজের প্রাসাদের নাম হিরাঝিল, যা এরই উল্টো দিকে ভাগীরথীর ওপারে ছিল, কিন্তু তা আজ নদীগর্ভে। এই প্রাসাদটি 1857 সালে সিরাজের মৃত্যুর প্রায় 72 বছর পর নবাব হুমায়ুন শাহ 16.5 লক্ষ টাকার বিনিময়ে তৈরি করেছিলেন। প্রতি শুক্রবার কিন্তু হাজারদুয়ারি বন্ধ থাকে। বন্ধুরা, হাজারদুয়ারি প্রাসাদের পাশেই রয়েছে আরও বেশ কয়েকটি স্থাপত্য। তাদের মধ্যে এটি হলো অন্যতম। এটি হলো ঘড়িঘর। দেখুন কত বড় ঘড়ি এখানে লাগানো রয়েছে। এটি হাজারদুয়ারির একদম পাশেই অবস্থিত। প্রাসাদের বারান্দায় দাঁড়ালে খুব সহজেই সময় দেখা যেত। দেখার মতো বিষয় হলো ঘড়িটির মুখ কিন্তু ভাগীরথী নদীর দিকে স্থাপন করা রয়েছে। ভাগীরথী নদী একদম প্রাসাদের খুব কাছ দিয়েই বয়ে চলেছে। খুব সম্ভবত নদী দিয়ে চলাচলকারী বিভিন্ন নৌকার যাত্রীদের সুবিধার জন্যই এর মুখটি নদীর দিকে স্থাপন করা হয়েছে। হাজারদুয়ারির ঠিক উল্টো দিকেই রয়েছে ইমামবাড়া। এখন এটি এরূপ দেখতে হলেও সিরাজের সময় কিন্তু তা অন্য রকম ছিল, কারণ সিরাজের তৈরি ইমামবাড়াটি ছিল কাঠের। তাঁর আমলে তৈরি কাঠের ইমামবাড়াটি ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব ফেরদৌনজা এই ইমামবাড়াটি তৈরি করেন। 1847 সালে এটি তৈরি করতে খরচ হয় 6 লক্ষেরও বেশি কিছু টাকা। এটি বাংলার বৃহত্তম ইমামবাড়া। এর মধ্যে রয়েছে মদিনার ইমানের পদচিহ্ন, ধর্মপুস্তক, তাজিয়া, পতাকা, আলম পাঞ্জা ইত্যাদি। মোহরমের সময় ইমামবাড়াটিকে সুন্দর করে সাজানো হয়। সেই সময় কয়েকদিন এটি সাধারণ মানুষের জন্য খোলাও থাকে। চলুন এটি একটু কাছ থেকে দেখি। দরজার ফাঁকা স্থান দিয়ে ভেতরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, সেটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এটি হাজারদুয়ারির পুরো মুখোমুখিভাবে অবস্থিত। চলুন এবার আমরা এগিয়ে যাই পরের স্থাপত্যটির দিকে। ওই যে সামনেই দেখা যাচ্ছে একটা ছোট্ট মসজিদ, ওটির নাম হলো মদিনা। এটির একটি ভীষণ গুরুত্ব আছে। গুরুত্বটা হলো এইখানে যতগুলো স্থাপত্য আছে তার মধ্যে একমাত্র এটাই সিরাজের কীর্তি, যা আজও টিকে আছে। সিরাজের মা অর্থাৎ আমিনা বেগম প্রতিজ্ঞা করেছিলেন সিরাজ সিংহাসন পেলে মদিনার পবিত্র মাটি দিয়ে একটি মসজিদ বানাবেন। কথিত আছে মদিনা নির্মাণের সময় নৌসেরি বানু বেগম অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর পত্নীর সমাধিতে রাখা পবিত্র মক্কা মদিনার মাটি সিরাজ খালি পায়ে নিজে মাথায় করে নিয়ে এসে এখানে রাখেন। তারপর মদিনার ভিত্তি স্থাপন করা হয়। এটি হাজারদুয়ারি ও বর্তমান ইমামবাড়ার ঠিক মাঝখানে অবস্থিত। মদিনার দরজাটি ছিল মূল্যবান রত্ন দ্বারা খচিত। মীর কাসিম যখন রাজধানী পরিবর্তন করে মুঙ্গেরে নিয়ে যান, তখন ওই রত্নগুলি দরজা থেকে তুলে নিয়ে যান। দেখুন এখানে আমার সঙ্গে আলাপ হলো এই ছোট্ট বন্ধুটির। এর নাম খাম্বাত আলী। সামনেই চকে বাড়ি। আমাকে খুব আবদারের সঙ্গে বলল
আমার একটু ভিডিও করে একটু ছেড়ে দেবে গো, তাই ওকে না রেখে আমি পারলাম না। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাচ্চা বলি কামান বা বাচ্চা বলি তোপের সামনে। শুনলেই আমাদের মনে প্রশ্ন জাগে যে একটা কামানের নাম বাচ্চা বলি রাখা হয় কেন? 18 ফুট লম্বা, 16,880 পাউন্ড ওজন বিশিষ্ট কামানটিতে 3টে চেম্বার আছে। ঢাকা থেকে জলপথে মুর্শিদাবাদে কামানটি আনার সময় নৌকাডুবি ঘটে। পরে নবাব হুমায়ুন যাওয়ার সময় নদীগর্ভ থেকে এটিকে উদ্ধার করা হয়। এটি দাগার জন্য প্রায় 18 কেজি বারুদের দরকার। এবার বলি এটাকে কেন বাচ্চা বলি কামান বলা হয়। কথিত আছে যে এই কামানটি উদ্ধার করার পর একবারই মাত্র এটিকে দাগা হয়েছিল। কামান দাগার ফলে প্রচণ্ড বিকট একটা শব্দ হয়েছিল। প্রায় 10 মাইল দূর পর্যন্ত এর বিকট শব্দ ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি থাকা অনেক গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান মারা যায়, অর্থাৎ গর্ভপাত ঘটে। তারপর থেকে আর কামানটি দাগা হয়নি। এই জন্যই কামানটিকে এরকম নাম রাখা হয়েছে। পাশে না দাঁড়ালে ভালো করে উপলব্ধিই করা যায় না যে এটি কত বড় আকারের। এটি হাজারদুয়ারির একদম সামনেই রাখা রয়েছে এবং এটির উল্টো দিকেই রয়েছে ইমামবাড়া। বন্ধুরা, আমার মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আজ এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।